নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনের রাতটা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কার্যত আতঙ্কের মধ্যে কেটেছে। সুইনো স্ট্রিট, কাকলিয়া রোড, ফান রোড, গোল পার্ক, সাউথ সিটি কলেজ, পঞ্চাননতলা বস্তি, দীর্ঘক্ষণ ধরে সেখানে বোমাবাজি এবং গুলির লড়াই চলেছে। সোনা পাপ্পু খ্যাতনামা দুষ্কৃতী কাদের ঘনিষ্ঠ? অবশ্যই শাসক দলের। জাভেদ খানের সঙ্গে তার ছবি, স্থানীয় কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তার স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি, সোনা পাপ্পুর ছেলের অন্নপ্রাশনে যুগলের স্বতঃস্ফূর্ত যোগদান। এখন এই দুষ্কৃতির নজর পড়েছিল পঞ্চাননতলা বস্তির দিকে, কিন্তু পঞ্চাননতলার বস্তির স্থানীয় লোকজন, সেখানকার এক স্থানীয় নেতৃত্ব, তার নাম সম্ভবত বাপি, তার নেতৃত্বে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। পঞ্চাননতলা বস্তি উচ্ছেদ করে সেখানে বহুতল নির্মাণের ছক কষছিল এই দুষ্কৃতী। কলকাতার নবনিযুক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। আশা করব সুপ্রতিম বাবু আপনার কথায় এবং কাজে মিল থাকবে। সোনা পাপ্পু যে খুব প্রভাবশালী সেটা তো বোঝাই যাচ্ছে। সেই প্রভাবশালীকে কি আপনারা ধরবেন, নাকি সেই প্রভাবশালীকে সেফ এক্সিট দেবেন রাজ্যের বাইরে চলে যাওয়ার জন্য? তারপর ঘটনার অভিঘাত থিতিয়ে যাওয়ার পর আবার সে রঙ্গমঞ্চে প্রত্যাবর্তন করবে। কলকাতা পুলিশ সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়েছেন। রাজীব কুমার, মনোজ বর্মা, প্রিয়ব্রত রায়, তারা নাকি খুব প্রফেশনাল ফোর্স। যাই হোক, দাবি যখন করেছেন, আমি তা নিয়ে এই মুহূর্তে আর কটাক্ষ করছি না। আপনাদের পেশাদারিত্বের প্রমাণ এবার দেখাতে হবে যে আপনারা কতটা পেশাদার ফোর্স, নাকি সুপ্রতিম বাবু আপনি দায়িত্ব নিয়ে আবার ভীষণ রকম অনুপ্রাণিত হয়ে যাবেন না। আপনি অনুপ্রাণিত, এটা আমরা সবাই জানি, কিন্তু ভীষণ রকম অনুপ্রাণিত হয়ে যাবেন না। তাহলে কলকাতাবাসীর শুভকামনা আপনার সঙ্গে থাকবে না, এইটুকু বলতে পারি। খাস কলকাতায়, অভিজাত দক্ষিণ কলকাতায়, গোল পার্কে এই ধরনের তাণ্ডব যদি দুষ্কৃতীরা করতে পারে, তাহলে বুঝতে পারছেন এখানে আইনের শাসন বলে আর কিছু মাত্র অবশিষ্ট নেই। শাসকের আইন আছে। এই যে আনন্দপুরে ঘটনাটা ঘটলো, জলাশয়ে ভরাট আজ থেকে হচ্ছে। কলকাতার আয়াতোল্লাহ বললেন ওসব বাম আমলে হয়েছে। আরে বাম আমলে হয়েছে, ভাঙেননি কেন? 15 বছর রাজ্যপাটে পূর্ব কলকাতা জলাভূমি সাড়ে সর্বনাশ করেছেন আপনারা। এখন বিপদে পড়ে বাম আমলে হয়েছে। 15 বছর আগে বাম আমলের বিধে মানুষ সুনিশ্চিত করে আপনাদের হাতে রাজ্যপাট দিয়েছিল, আপনারা তার মর্যাদা রাখতে পারেননি, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। জগদীপ ধনকর এই বাক্যটি বলতেন মাঝে মধ্যে, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন। কার্যত আবার প্রমাণ হলো খাস কলকাতার বুকে বোমাবাজি, গুলির ঘটনায়। সোনাকাত ওই দুষ্কৃতী শুধু বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত নয়, মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। যাই হোক, আজকের আমার প্রতিবেদনের উপজীব্য এই দুষ্কৃতিকে নিয়ে নয়, কিন্তু দু চার কথা না বললে অসম্পূর্ণ থেকে যেত। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই সহায়তা করার জন্য। যেভাবে আপনারা সহায়তা করছেন, আশা করি ভবিষ্যতেও আপনাদের এই সহায়তা থেকে বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। দেখুন, ব্রাত্য বসুর নাট্যকার হিসাবে একটা খ্যাতি আছে, তার একটা আলাদা জগৎও আছে।
তার সেই খ্যাতি তৃণমূল জমানায় নয়, উইঙ্কেল টুইঙ্কেল এবং তার আগের থেকে। শুভেন্দুবাবু তাকে কটাক্ষ করে বলেন ব্যর্থ বসু, আমি বলি নাট্য বসু। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। সেই যাত্রাপালার সংলাপ থেকে শুরু করে চিত্রনাট্য যাই বলুন না কেন, তার রচয়িতা নাট্য বসু, নির্দেশনায় আইপ্যাক এবং মুখ্য কুশীলবের ভূমিকায় দিদিমণি, খোকাবাবু এবং আরো কিছু এক্সট্রা আছেন। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন সেই যাত্রাপালা কিভাবে মঞ্চস্থ হলো রাজধানীর বুকে সে সম্পর্কে আপনাদের সম্যক ধারণা হয়ে যাবে। আপনারা দেখবেন, অনুমানও করতে পারেন, বা আমি বলতে পারি দেয়াল লিখনের মতো স্পষ্ট চূড়ান্ত যাত্রাপালা হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে দিদিমণি 15 জনকে নিয়ে যাবেন। অভিযোগ এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের কয়েকজন যাবেন, এবং একই সঙ্গে যারা জীবিত আছেন কমিশনের তালিকায় যাদের মৃত বলে চিহ্নিত করা হয়েছে তাদেরও কয়েকজন যাবেন। ফুল বেঞ্চের সামনে পিসিমণি, দিদিমণি, খোকাবাবু অনেক কথা বলবেন, তারপর বেরিয়ে এসে ভুল হিন্দিতে সর্বভারতীয় মিডিয়ার নজরটা কাটতে হবে, তো পিসিমণি অনর্গল কথা বলবেন। আর তিনি যখন রেগে যান তখন তার কিন্তু আর নত্তসত্ত্ব জ্ঞান থাকে না, তুই তুকারিও করেন, নাড্ডা চাড্ডা গাড্ডা ফাড্ডা এসবও বলেন, হদল কুটকুট বলেন, অনেক কিছু বলেন। বাজেট নিয়ে দিদিমণি একটা শব্দ ব্যবহার করেছেন, হামটি ডামটি। ভাবছেন অসাধারণ একটা তিনি প্রতিক্রিয়া দিলেন, হামটি ডামটির সাথে বাজেটের কি সম্পর্ক? আর তৃণমূলের ভৈরব বাহিনী কি বলছে জানেন? বাজেটে বাংলার জন্য কোনো বরাদ্দ নেই, বিজেপি বাংলা বিরোধী। এরা জানে না আসামের জন্য শুধুমাত্র একটা মেডিকেল কলেজ বরাদ্দ, যেখানে বিজেপির সরকার, যেখানে ভোট। তামিলনাড়ু, কেরালার জন্য বরাদ্দ নেই, স্পেসিফিক বরাদ্দ নেই, পশ্চিমবঙ্গের জন্য নেই। পশ্চিমবঙ্গ বাজেটে উল্লেখিত হয়েছে ডানকুনি, দুর্গাপুর এবং শিলিগুড়ির জন্য। দুর্গাপুরে শিল্প করিডর, ডানকুনি সুরাত ফ্রেট করিডর। দিদিমণি বলছেন আমি তো শুরু করেছিলাম 2009 সালে ডানকুনি লুধিয়ানা, সেই ফ্রেট করিডরের ভবিষ্যৎ কি দিদিমণি? শুরু তো আপনি অনেক করেছিলেন, এখানে রেল কারখানা, ওখানে রেল কারখানা, একটা কারখানা হয়েছে? চেষ্টা করেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে সেই কারখানাগুলো যাতে পশ্চিমবঙ্গে হয়? কাঁচরাপাড়ায় নাকি একটা রেলের ওয়াগান তৈরির ফ্যাক্টরি করবেন, এই ঘোষণা ছিল আপনার এক বাজেটে। কোথায় কোথায় ওয়াগান তৈরির কারখানা? আজকে আপনি বলছেন এইসব কথা। আর বাজেটটা দেশের বাজেট, পশ্চিমবঙ্গের বাজেট নয়, অসমের বাজেট নয়, কেরলের বাজেট নয়। শুল্ক যুদ্ধের আবহে, অনিশ্চিত বিশ্ব অর্থনীতির আবহে নির্মলা সীতারামন যে বাজেটটা পেশ করেছেন সেটা অত্যন্ত ব্যালেন্সড বাজেট, যেখানে ঋণের উপর সুদের যে সুদ গুনি আমরা, সেটা ধাপে ধাপে কমানো, রাজকোষ ঘাটতিকেরা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, তারপর অনাবাসীরা যাতে ভারতের শেয়ার বাজার সহ অন্য জায়গায় বিনিয়োগ করতে পারে তার জন্য সুবিধা, স্টার্ট আপকে উৎসাহ দেওয়া, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একগুচ্ছ পরিকল্পনা, যারা এখানে পণ্য তৈরি করে রপ্তানি করেন কিন্তু তাদের কাঁচামালকে আমদানি করতে হয় বাইরে থেকে, তাদের শুল্ক হ্রাস, এগুলো আপনার চোখে পড়ে না। আপনি যখন রেলমন্ত্রী ছিলেন বেঙ্গল প্যাকেজ করেছিলেন, সেই বেঙ্গল প্যাকেজের হাল কি হয়েছে? কটা প্রকল্প রূপায়িত হয়েছে? জনমোহিনী আর্থিক নীতিতে ভোট কুড়ানো যায়, আর রাজকোষের উপর চাপ যখন পড়ে, যখন পরিকাঠামোয় বিনিয়োগের পয়সা পাওয়া যায় না, তখন তো গেল রপ্ত তোলেন আপনারাই। বারাণসী শিলিগুড়ি রেল করিডর হাই স্পিড খারাপ নাকি? যুক্ত হয়ে যাবে উত্তরপ্রদেশ একেবারে নর্থ ইস্ট পর্যন্ত।
দিদিমণি বললেন হামটি ডামটি, এমন ভাব দেখালেন যেন বিরাট বড় একটা কিছু আবিষ্কার করেছেন, হাইড্রোজেন বোমার গোপন ফর্মুলা। যে পিসিমণি এবং খোকাবাবু এবং তার পার্ষদরা রাজধানী দিল্লির বুকে এটা নাটক মঞ্চস্থ করছেন। বলে রাখলাম সেই নাটক সুপার ফ্লপ হবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে দিদিমণি ছটা চিঠি দিয়েছেন, একটা সুরাহা পেয়েছেন, একটা পেয়েছেন, পাবেন না। এসআইআর বন্ধ করবার জন্য গেছিলেন, এসআইআর হচ্ছে, এসআইআর শেষ হবে, কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেটা কমিশন ঠিক করবে, নানা রকম প্রস এন্ড কনস আছে। 2, বললেন জনপ্রতিনিধিত্ব আইনে মাইক্রো অবজারভারদের নিয়োগ তো করা যায় না, তারা কেন ইয়ারোদের সঙ্গে টেবিলে বসবে? মাইক্রো অবজারভাররা টেবিলে বসছেন না, তারা পর্যবেক্ষকদের সঙ্গে কাজটা করছেন। আসলে যেন তেন প্রকারেণ এসআইআরটাকে বাতিল করে পুরনো তালিকায় দিদিমণি ভোটটা করাতে চান, যাতে আবার দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে পারেন, যাতে পার্মানেন্টলি যারা চলে গেছেন একাধিক জায়গায় নাম তোলা মৃত ভোটারদের নাম তালিকায় থাকে এবং শাসক দলের পক্ষে সেই ভোটারদের একটা বড় অংশ ভোট দেয়। এটাই তো আপনি এনশিওর করতে চাইছেন। লোকসভা নির্বাচনে আপনার সঙ্গে বিজেপির ফারাক ছিল 40 লক্ষ ভোটে, ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ গেছে। আনম্যাপ যাদের ছিল তাদের 31 লাখ, তাদের 10% উপরে টার্নআউটই করেন। কমিশন বলছে না ফিকটিশিয়াস ভোটার। ঠিক কত নাম তালিকা থেকে বাদ যাবে আমি সে নিয়ে কোনো অনুমান করতে চাই না, কিন্তু আমার ধারণা 85 লক্ষ থেকে 90 লক্ষ। উত্তরপ্রদেশে প্রায় 2,90,00,000 বাদ গেছে, 18% উপর। তামিলনাড়ুতে 15% নাম বাদ গেছে। গুজরাট বিজেপি শাসিত 14.5% নাম বাদ গেছে। কেউ কোনো রাস্তায় নেমে আন্দোলন, আদালতে চলে যাচ্ছেন, ধমকানো চমকানো কেউ করছে না। স্টালিন বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু তার প্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশনকে সহায়তা করছে। এটাই স্টালিনের সঙ্গে বা পিনরাই বিজয়নের সঙ্গে বঙ্গেশ্বরীর পার্থক্য। আসলে বঙ্গেশ্বরী গেছেন অন্য কারণে। কারণটা হচ্ছে একটা অপটিক্স তৈরি করা। ধরুন তিনি আদালতে উপস্থিত থাকবেন, সাধারণ মানুষ হিসাবে অনুমতি নিয়ে থাকতেই পারেন, তবে তিনি সওয়াল করতে পারবেন কিনা আমি জানি না। তাহলে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের কিছু অনুমোদন লাগে হয়তো, যতদূর আমি জানি। যে কেউ এমনি এমনি সওয়াল করতে কি পারেন? অন্তত যাদের বার কাউন্সিলের রেজিস্ট্রেশনটা আছে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে, তারাই হয়তো সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন। আমি কিছু ভুল বললে আপনারা প্লিজ শুধরে দেবেন, এটা আমি জানি না, আমি যতদূর শুনলাম এরকমই ব্যাপার। কিন্তু ধরুন সুপ্রিম কোর্টের অলিন্দে দিদিমণি উকিলের পোশাক পরে আসছেন, কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি, শ্যাম দিওয়ানের সঙ্গে একটা অপটিক্স তো তৈরি হবে। দিদিমণি অপটিক্সটা তৈরি করতে চাইছেন, দেখো আমি পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষের জন্য একেবারে সর্বোচ্চ আদালতে সওয়াল করতে যাচ্ছি। এই অপটিক্সটা আইপ্যাকের তৈরি করা, এই ন্যারেটিভ তারা তৈরি করতে চাইছে। ওই আদালত কক্ষের দরজা পর্যন্ত দিদিমণি উকিলের পোশাক পরে গেলেন, তারপর সাধারণ মানুষ হিসাবে শুনলেন। আসলে সুপ্রিম কোর্টের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। তবে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপর আমাদের ভরসা আছে, যতই চাপ দেওয়ার কৌশল দিদিমণি নিন না কেন, শেষ পর্যন্ত সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই হবে, হবেই হবে। অনেকে বলেন সুপ্রিম কোর্টের মতিগতি বোঝা খুব দুষ্কর, আর যেভাবে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে দেশের তাবর তাবর বিচারপতিদের সামনে পিসিমণি যে কথাগুলো ওখানে বলারই প্রয়োজন নেই বললেন, ওগুলো চাপ সৃষ্টি করার কৌশল বলেও অনেকে মনে করছেন। দিদিমণি দিল্লি আছেন, সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে, কমিশনের সঙ্গে দেখা করেছেন, আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। আসলে একটা চাপ সৃষ্টি করার কৌশল। দেখো আমি আছি, দেখো আমি বঙ্গেশ্বরী, আমি স্ট্রিট ফাইটার। আইপ্যাক কাণ্ডে ইডি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কি বলেছে? যে ইনক্রিমিনেটিং ডকুমেন্ট ছিল সেগুলো
গায়ের জোরে ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে অফিসাররা। তাদেরকে থ্রেট করা হয়েছে, ইন্টিমিডেট করা হয়েছে। আর রাজীব কুমার, মনোজ বার্মা, প্রিয়ব্রত রায় কি বলছেন হলফনামায়? যে রাজ্য এবং কলকাতা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ইডি এটা করছে। তারা একটা পাঞ্চনামাকে উল্লেখ করে বলছেন যে ইডি বলছে তো রেড সবকিছু শান্তিপূর্ণ হচ্ছে, তারপরে আবার ইডি গেছে কেন সুপ্রিম কোর্টে? আসলে সারা পৃথিবীর মানুষ দেখেছে মুখ্যমন্ত্রী ফাইল, সবুজ ফাইল বগল দাবা করে বেরিয়ে আসছেন, এভাবে রেখেছেন নিজের হাতে। সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তর থেকে ফাইল নিয়ে সাদা পোশাকের পুলিশ কর্মীরা একটা প্রাইভেট গাড়িতে রাখছেন, এগুলো তো রয়েছে পরিষ্কার, সারা বিশ্ব জেনেছে। ইডির কাছে কেসটা অনেক সহজ, তবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জানেন তো, আমি একটা বই পড়লাম, শেষ করলাম, আপনারা অনেকে পড়েছেন, জগিন্দর সিং এর ইনসাইড সিবিআই। তাতে জগিন্দর সিং বলছেন যে সিবিআই এবং ইডি যেহেতু ওরা সরকারি সংস্থা, ওদের অনেক প্রতিবন্ধকতার মধ্যে চলতে হয়। এখন তো সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাকেশ দ্বিবেদীর মতো আইনজীবী সওয়াল করে, নথিতে তা ছিল না। এই অ্যাকিউজরা ইলকাটন মানি তারা ইউজ করে নামি দামি আইনজীবীকে নিয়োগ করেন এবং আইনের ফাঁক ফোকর বলে সুরক্ষা নেওয়ার চেষ্টা করেন। এখানেও কিন্তু তাই। কিন্তু আমার মতে তুষার মেহতা বা এসভি রাজুর সম্মানের প্রশ্ন জড়িয়ে এই সওয়ালে, এবং ভারত সরকার যেভাবে বিষয়টাকে অ্যাগ্রেসিভলি নিয়েছে এবং সুপ্রিম কোর্টও বলেছে যে না, এটা নিয়ে তারিখ পে তারিখ হবে না, একটা ফয়সলা হওয়া দরকার। কেন্দ্রীয় এজেন্সি রাজ্যে তদন্ত করতে গেলে যদি এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আজকে ধরুন পশ্চিমবঙ্গ, কালকে তামিলনাড়ুতে হতে পারে, পরশু পাঞ্জাবে হতে পারে, কেরলে হতে পারে, তার একটা স্পষ্ট নির্দেশ দেওয়া প্রয়োজন বলে সুপ্রিম কোর্ট মনে করছে। আর দিদিমণি একটা ভালো চাল দিয়েছেন যে রাজীব কুমার তো অবসরে চলে গেছেন, আর মনোজ বার্মাকে সরিয়ে ডাইরেক্টর অফ সিকিউরিটি করে দিয়েছেন। বলবেন তার আইনজীবীরা যে মাই লর্ড, এরা তো আর সেই দায়িত্বে নেই। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন, দিদিমণির এই দিল্লি সফর একেবারে একটা নাটক বা যাত্রাপালা মঞ্চস্থ করতে চলেছেন, অনেক দিনের পরিকল্পনা। হয়তো নাট্য বসুর সংলাপ, আইপ্যাকের নির্দেশনা, নাটুকে দিদির প্রধান চরিত্রে অভিনয়, সহযোগী চরিত্রে খোকাবাবু আর আদার্স তার অন্যান্য পার্শ্বদেরা। দেশবাসী একটা নাটক দেখার জন্য অপেক্ষায় থাকুন, কিন্তু সেই নাটক দেশবাসীকে মুগ্ধ করবে না। ফ্লপ শো হবে, লিখে নিন, ফ্লপ শো হবে। অনুপ্রাণিত মিডিয়া সেটাকে বিরাট হাইপ করার চেষ্টা করবে, দেখো বঙ্গেশ্বরী এই করলেন, সেই করলেন, কমিশনের দপ্তরে ঢুকে জ্ঞানেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ করলেন, দিল্লি থরথর 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 করে কাঁপছে খোকাবাবু আর পিসিমণির জন্য। অনুপ্রাণিত মিডিয়া এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে এবং করবেও, কিন্তু দেশের মানুষ, বঙ্গবাসী এই কাঁচা চিত্রনাট্যে যে খুব একটা সন্তুষ্ট হবে সেটা আমার মনে হয় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.